বসুন। আপনার সম্পর্কে একটু বলুন। নমস্কার, আমার নাম দুর্গেন্দু দাস। আমি বাঁকুড়া জেলার রায়পুর অঞ্চল থেকে এসেছি। আমি 2011 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং তারপর 2015-17 ব্যাচে বিএড করি এবং তারপর আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে 2017 থেকে 20 যে ব্যাচ, সেই ব্যাচে আমি ম্যাথামেটিক্সের উপরে অনার্স করি এবং তারপর 2020-22 ব্যাচে আমি সেখান থেকে সেই ইউনিভার্সিটি থেকে পিজি যে কোর্স ম্যাথামেটিক্সের উপরে সেই পিজি কোর্সটা কমপ্লিট করে থাকি এবং তারপর আমি 2023-25 সেশনে বিএড যে কোর্সটা সেই কোর্সটি কমপ্লিট করেছি। আমার এর সাথে সাথে আমি আমার যে অনেকগুলো স্টুডেন্ট আছে, যে স্টুডেন্টগুলোকে আমি গৃহ শিক্ষকতা করে থাকি এবং এটি আমার এখনকার সময় আমি সেই গৃহ শিক্ষকতা করছি। এর সাথে সাথে আমার হবি বলতে আমি আমার পড়াশোনার সাথে সাথে নিজের কিছু যে সমস্ত ফেলে দেওয়া আপনার কাছে কোনটা অগ্রাধিকার পায়, কাজ না টাকা? অবশ্যই কাজ, এবং সেই সাথে সাথে নিজের জীবন শৈলীকে উন্নত করে চালনা করার জন্য টাকাটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হচ্ছে এমন একটি সামগ্রিক চিত্র যে চিত্রের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। বর্গক্ষেত্রে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে বর্গক্ষেত্র বলা যাবে না? মানে কোনো চতুর্ভুজের 4টি বাহু সমান, একটি কোণ সমান। হ্যাঁ, বলা যেতে পারে। যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তখন বাকি বাহুগুলো সেরকমভাবে অ্যালাইনমেন্ট যদি হয় তাহলে অবশ্যই 90 ডিগ্রি, যদি হয় তাহলে বাকি কোণগুলো 90 ডিগ্রি হবে। তাকেও বলা যায়। হ্যাঁ। আচ্ছা, একটা শিশুকে প্রথমে তারা বাহুর ধারণা পায়, তারপরে কোণের ধারণা পায়। হ্যাঁ। কোণের ধারণা দিয়ে আপনি বর্গক্ষেত্রে ডেফিনেশন দিলেন, সংজ্ঞা দিলেন। হ্যাঁ। কোণ না দিয়ে কি করে বোঝাবো বর্গক্ষেত্র সংজ্ঞা বা বর্গক্ষেত্রটা বোঝাবো কি করে? তাহলে সেরকম আমাকে কোনো টিএলএম ব্যবহার করে দেখাতে হবে বা কোনো কাঠি বা ধরুন আমার কাছে চক আছে, সেই চক দিয়ে আমি 4টে চক দিয়ে দেখাতে পারি, ছবি এঁকে দেখাতে পারি এরকম ভাবে। কি বলবেন, বলে তো দেখাতে হবে। হ্যাঁ, বলে দেখাতে হবে। যেমন 4টে আমি আঁকবো যে 4টে বাহু সমান হয়েছে এবং সেই 4টে বাহু কীরকম ভাবে ছবিতে রয়েছে সেটা আগে আমি দেখাবো এবং সেই সাথে যদি আমি যদি পারি অবশ্যই তাকে কোণের ধারণাটা ওখানে ইনক্লুড। কোণের ধারণা না দিয়ে বর্গক্ষেত্রের ডেফিনেশন দেওয়া যাবে না? 4টে বাহু অ্যালাইনমেন্ট যদি আমি এঁকে দেখাই তাহলে হয়ে যাবে। না, আমি যদি বলে বোঝাই বাহু দিয়ে আমি বর্গক্ষেত্রের ডেফিনেশন কি করে দেবো? তাহলে বলতে হবে যে 4টে বাহু এমনভাবে রয়েছে লম্বালম্বি করে দাঁড়িয়ে এবং সেগুলো পাশাপাশি রয়েছে, যেগুলো সমান এটা বাহু। কোনো তো সংজ্ঞা হয়? না। কোনো লিখিত সংজ্ঞা এরকম হতে পারে? না। তাহলে দেওয়া যাবে না। তাহলে স্যার আমার জানাবে অবশ্যই জানাবে। আচ্ছা, ক্লাসের মধ্যে তো সব ছোট ছোট আছে, হ্যাঁ। তো স্বাভাবিক তারা একটু গন্ডগোল করবে। হ্যাঁ। তো আপনি তো ক্লাসে গেছেন, হ্যাঁ। তো আপনি আপনার প্রতি তাদের আকর্ষণ বা আপনি যে ক্লাস করাচ্ছেন তাদেরকে কীভাবে অ্যাটেন্টিভ করার চেষ্টা করবেন? অবশ্যই বাচ্চা যারা তারা তো অবশ্যই গোলমাল করবে, তারা সেটা স্বাভাবিক। আমি যখন যাব আমি অবশ্যই আমার যে পড়ানোর যে ধরন, সেই পড়ানোর ধরনটাকে আমি এমনভাবে ইন্টারেক্টিভ করবো যেমন টিএলএম ব্যবহার করে কিংবা গল্পের ছলে বা এমনভাবে টেক্সট বুকটাকে তাদের সামনে উপস্থাপিত করবো যে যাতে তারা সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে ইন্টারেক্টিভ করার জন্য চেষ্টা করতে পারবে। এবং সেই সাথে যদি টিএলএম যে কথাগুলো আমরা ব্যবহার করছি, টিএলএম ব্যবহার করে করতে পারবো, গল্পের ছলে তাদেরকে প্রথমে পাঠে ইনক্লুড করতে পারি, তারপর আমি পাঠে অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরেও দেখলেন যে দু একজন বাচ্চা ভীষণভাবে অমনোযোগী, তারা কোনোভাবেই আপনার কথা শুনতে চাইছে না, তখন আপনি অবশ্যই তাদের কাছে গিয়ে তারা যে গোলমালটা করছে সেটা কেন করছে সেটা আমাকে প্রথমে জানতে হবে, কেন গোলমাল করছে। যদি কোনো বাইরের কোনো অবজেক্টকে দেখে তাদের মতো গোলমাল হতেই পারে যে বাইরে কোনো কিছু আওয়াজ হচ্ছে, যদি আমি সেইটাকে বন্ধ করতে পারি সেটা আমি বন্ধ করবো কিংবা তাদেরকে আরও ভালো তাদেরকে আমি সামনে নিয়ে আসবো, করে সামনে নিয়ে এলেও তারা তাদের যে অমনোযোগী ভাববে সেই অমনোযোগী ভাবটা কেটে যাবে। মানে গন্ডগোল কেন করে? বাইরের কিছু আওয়াজের জন্য গন্ডগোল করে না, যদি নিজেদের মধ্যেও কোনো কিছু জিনিস নিয়ে আলোচনা করতে পারি যেটা না, ধরুন নিজেদের মধ্যে করছে না, একজন স্টুডেন্টকে দেখলেন যে সে ভীষণভাবে অমনোযোগী, একটা শিশু, সে অন্য কারোর সঙ্গে নেই, সে একাই একাই, আপনার
পড়াই শুনছেন, আপনার কোনো কথাই শুনছেন না, ভীষণভাবে সে অমনোযোগী। সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তাকে আমি অবশ্যই তার কাছে গিয়ে আগে জানার চেষ্টা করবো কেন সে অমনোযোগটা কেন হচ্ছে। সেটা কি বলবে? আপনাকে বিশ্বাস হয়? তাকে তাহলে স্যার আমাকে নিজেকে সেরকমভাবে রিপ্রেজেন্ট করতে হবে তার কাছে, যাতে আমার বন্ধুর মধ্যে তার সে ভাবে সেটা আমাকে দেখতে হবে। তারপর জিজ্ঞেস করবো। ম্যাডাম বলুন। একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের এক্সাম্পল। যে কোনো টেন্সের একটা এক্সাম্পল। I play football. Present tense, present indefinite. Okay, sir. ডাইরেক্ট এখন ক্লাস কন্টেন্ট। আচ্ছা, আজ আমরা দেখো একটু আগে আমরা আলোচনা করলাম যে বাজারে আমরা অনেক জিনিস কিনি এবং সেই সাথে সাথে আমরা কি জুতো মোজা এই সমস্ত জিনিসও কিনে থাকি। তো আমরা সবাই বলো তো কটা করে জুতো পরেছি? হ্যাঁ, ময়না বলো তো দুটো জুতো পরেছি, ঠিক বলেছো। তাহলে আমরা জুতো দুটো পরি, সেরকমই কি মোজা আমরা কটা পরি? মোজাও দুটো পরি, তাহলে দুটো পরে থাকি। সেই সাথে আমরা আরো কি আমাদের জামা একটা, প্যান্ট একটা, এরকম ভাবে পরি, কিন্তু জুতো মোজা আমরা দুটো দুটো করে পরি। তাহলে আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জুতো মোজা কিনি। জুতো মোজা কিনি। এখন ময়না এদিকে এসো তো, দীপ এদিকে এসো তো। দেখো ময়না কটা জুতো পরেছে তোমরা সবাই বলো তো? ময়না দুটো জুতো পরেছে, ঠিক বলেছো। আর দীপ কটা পরেছে? দীপও দুটো পরেছে। তাহলে দীপ এবং ময়না দুজনে মিলে কটা পরেছে? দুটো দুটো চারটে। আচ্ছা দীপ, তুমি তোমার আরো তিনটে বন্ধু দেখো তো তারা জুতো কটা পরেছে বলো? দুটো, দুটো, চারটে, দুটো, ছটা, তাই তো? তাহলে এইরকম ভাবে যাও, তোমরা নিজের জায়গায় বসো। দুটো, চারটে, ছটা, এরকম ভাবে 8, 10 এরকম ভাবে যদি আমরা যাই, তাহলে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা সেটা কি একটা দেখো তো, এর ভিতরে কিছু খুঁজে পাচ্ছ কিনা দেখো। এটা 2 এর উপরে আমরা নামতে পাচ্ছি না? 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, এগুলো আমরা পাচ্ছি। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো কি 2 এর ঘরের নামটাতে রয়েছে। এই সংখ্যাগুলোকে কি বলে জানো? এই সংখ্যাগুলোকে বলে জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আর এই যে জোড় সংখ্যা বলছি, তার মানে কি 2 এর ঘরের নামটাতে তারা রয়েছে। তার মানে কি এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগও করতে পারি। দেখো যদি 4 কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 এ 4 হয়। এখানে আমরা ঠিক আছে। বসুন। কমপ্লিট কমপ্লিট করুন।